আচ্ছা, আমরা লাস্ট ডেতে লুপ করেছিলাম ফর ইচ লুপটা ছাড়া while do whileটার সিনট্যাক্সও লাস্টে দেখানো হয়েছিল। ফর ম্যাক্সিমাম কেসে ইউজ হয়ে থাকে, while লুপটা আমরা কখনো কখনো ইউজ করে থাকি, এবং রেয়ার কেসে অ্যাকচুয়ালি ফর do while লুপটা ইউজ হয়। বাট আমরা যখন অনেক বেশি ডাটা ডেটাবেস থেকে এনে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করব, রাইট? সেট অফ ডাটা বলা হয়। সেট অফ ডাটা নিয়ে যখন আমরা কাজ করব তখন ফর ইচ লুপটার ইউজই সবচেয়ে বেশি হয়। কোন লুপটা কখন সবচেয়ে বেশি ইউজ হয় সেটা যদি আমরা বলি, তাহলে ফর যে কোনো সময় ইউজ করা যেতে পারে। এটা জটিল কোনো কন্ডিশন এক্সিকিউট করে যদি কোনো লুপ চালাতে হয়, যদি লুপের ভেতরে লুপ ইউজ করার প্রয়োজন পড়ে, রাইট, নেস্টেড লুপ বলা হচ্ছে, সেই কেসগুলোতে আমরা ফর লুপ ইউজ করতে পারি। আচ্ছা, যেটা বলছিলাম যে কমপ্লেক্স ফাংশন এবং নেস্টেড লুপের ক্ষেত্রে আমরা ফর লুপটা ইউজ করব। নেস্টিং এ যদি কখনো প্রয়োজন পড়ে যে আউটারে একটা লুপ চলবে, ইনারে আরেকটা লুপ চলবে। এক্সাম্পল হিসেবে আমি বলছি, মনে করেন যে ইনার লুপ বা আউটার লুপ, লাইক আপনার হোম পেজে অনেকগুলো পোস্ট আসছে ফেসবুকে, এবং প্রতিটা পোস্টে দু একটা করে কি আছে, কমেন্টস আছে। সো আউটারে কি শুধু পোস্ট গুলো দেখাচ্ছে, ইনার লুপটা প্রতিটা পোস্টের এগেইনস্টে যে কমেন্টস গুলো আছে সেগুলোকে এক্সিকিউট করছে। বুঝতে পেরেছি? যদি এরকম হয়, সিম্পলি যদি এরকম করতে চায়, আপাতত আমার কি লাগবে, নেস্টেড, হ্যাঁ, লুপের ভেতরে লুপ ইউজ না করলে আমি এই ধরনের কিছুই করতে পারবো না। বাট যদি আমরা লজিক্যাল কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাই আমার কাজের প্রয়োজনে, আমি একটা এক্সাম্পল বললাম যে রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আমরা ওই ফেসবুকের হোম পেজের কথা চিন্তা করতে পারি, রাইট? যে ওখানে কি আছে, আমার পোস্ট গুলো আসে, প্রতিটা পোস্টের এগেইনস্টে আবার কমেন্টস গুলো আসে, তো লুপের ভেতরে লুপ চলছে। তো ওই জায়গাগুলোতে যদিও ফরেস্ট লুপের ইউজ হয়, কারণ যখন ডাটা সেট নিয়ে আমরা কাজ করব, মূলত ফরেস্ট লুপ স্পেশাল করে তৈরি করা হয়েছে অনেক বেশি ডাটা বা 1D অ্যারে অথবা 2D অ্যারে ডাটা এক্সিকিউট করার জন্য। বাট লজিক্যাল ইমপ্লিমেন্টেশন এর ক্ষেত্রে অ্যারে ছাড়া ভিন্ন কোনো ডাটা যদি একজনের ভিতরে আরেকজনকে এনে এক্সিকিউট করতে হবে, নেস্টেড লুপের প্রয়োজন পড়ে, সব কেসগুলোতে ফর লুপই বেশি ইউজ করা হয়। বলছি না যে সবসময় ফর লুপ ইউজ করা হয়, বেশি ইউজ করা হয়ে থাকে ফর লুপ। while loop, simple condition, right? সিম্পল কন্ডিশন এবং কোনো একটা কাজ খুব দ্রুততম সময়ে এক্সিকিউট করতে হবে, কারণ যে কোনো লুপের তুলনায় while loop ফাস্টার। আমার সিঙ্গেল লেয়ারের লুপ চলছে, আমি কোনো ডাটা সেট এক্সিকিউট করতে চাচ্ছি এবং দ্রুত এক্সিকিউট করতে হবে। আমি হয়তো লুপের ভেতরে লুপ ইউজ করতে পারি, while লুপও ইউজ করতে পারি, আবার while এর ভেতরে আমি ফর ইউজ করতে পারি, ইভেন ফর ইচও ইউজ আমি করতে পারি। বাট আউটার লুপ বা কোনো একটা কাজ আমি খুব দ্রুত সময়ে এক্সিকিউট করব, বাট কন্ডিশনটা হবে কি, সিম্পল। অনেক বার চলবে বাট কন্ডিশনটা আমার সিম্পল, তখন হবে কি, আমার while লুপ। সেটা অ্যারে নিয়েও কাজ করতে পারে, while অ্যারে নিয়েও কাজ করতে পারে। থার্ড যেটা আছে ডু while, ওটা একটা স্পেশাল কেস, যে আমাকে একবার ফার্স্ট টাইম কন্ডিশন ছাড়াই ব্লক এক্সিকিউট করতে দেবে, সেকেন্ড টাইম থেকে
কন্ডিশন চেক করে করে ঢুকতে হবে। সো আমার কাজে বা আমার রিয়েল লাইফ প্রজেক্টের মধ্যে যদি এ ধরনের কোনো সিচুয়েশন আসে আমি অবশ্যই সেখানে ডু হোয়াইল লুপই ইউজ করব, অন্য কোনো লুপের ইউজের দরকার নেই। ওকে, আর অ্যারে নিয়ে কাজ করা, 1D অ্যারে 2D অ্যারেতে প্রচুর ডাটা আছে, ডাটা রিপ্রেজেন্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে, তখন ইউজ করা হয়ে থাকে ফর লুপ। ওকে, সো সিনট্যাক্স ফর লুপটা আমরা দিয়ে একটা এক্সাম্পল করেছিলাম, মনে আছে না সবার? কয়েকদিন আগে, লাস্ট বৃহস্পতিবারে, অনেক দিন হয়ে গেছে মাঝখানে। এটাকে যদি আমি while লুপ দিয়ে বলি করা যাবে? ফর লুপের লাস্ট এক্সাম্পলটা আমি যেটা লাস্ট করে দিয়েছিলাম একেবারে লাস্টের দিকে এসে, দুটো ইনপুট নিচ্ছি, অড ইভেনও চেক করছি, সবকিছু কি হবে, যেখানেই লুপ সেখানেই কি while, পরের জায়গায় রিপ্লেস হয়ে যাবে কি while করে ফেলেন। দেন আমি এটা ফর লুপের এক্সাম্পল নিয়ে আসবো এবং ফাংশন নিয়ে আলোচনা করব। সো ফর দিয়ে করা কাজটা সবার কাছে আছে, আমি লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছি, অনেকেই করতে পেরেছিলেন, অনেকে পারেন নাই, বাট আমি ওটা লাস্ট ক্লাসে শেষে, তাই না, ওটা আমি ফর দিয়ে করে দিয়েছিলাম এবং while do while এর एग्जांपल ছোট ছোট एग्जांपल দেখিয়েছিলাম। এখন আমি যেটা করতে বলছি সিমিলার কাজটাই while loop ইউজ করে করতে বলছি, এক্স্যাক্টলি সিমিলার কাজটাকে আমি while loop দিয়ে করতে বলছি। আমরা কি ফাংশন নিয়ে আলোচনা করেছি? ফাংশন নিয়ে করিনি। এই যে ঘুরে না, এই যে ঘুরছে না, এই ঘোড়াটা ঠেকানোর উপায় আছে আমাদের, ফাংশনটা জানলেই ঘোড়াটা ঠেকে যাবে। আমি ঠেকিয়ে দিচ্ছি, পরে বিষয়টা যখন আমরা বুঝবো তখন এক্সিকিউশন টাইমটা বেড়ে যাচ্ছে, এই কারণে কোড রান করে না, মোস্ট 60 সেকেন্ডস এর কোড রান করতে চায় না। ওটার একটা স্পেসিফিক কারণ আছে। হ্যাঁ, বলে এবার আর টাইম লাগছে না, না? তো শুরুতে আপনারা একটা কাজ করে নেবেন, এই লাইনটা আমরা বুঝতে পারবো না, হ্যাঁ হ্যাঁ, আমরা বাটনটা প্রেস হয়েছে কিনা, হ্যাঁ, বাটন প্রেস না হলে তো এগুলোতে ভ্যালু আসার কথা না। এই যে ইনডেক্স গুলো স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, পোস্টের মধ্যে কোনো ভ্যালু আসার কথা, ভ্যালু আসার কথা না, যেহেতু ভ্যালু পাচ্ছে না, এখানে ভ্যালু পায় না, এখানে ভ্যালু পায় না, ইফ কন্ডিশন ইনফাইনাইট হয়ে যায়, অনেক সময় নেয়, বুঝা যাচ্ছে? তো এই জন্যই আমরা আমি যেটা করে দিলাম একটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে ফাংশন সিনট্যাক্স। ফাংশন কি ডিটেইল আলোচনায় যাব, বাট এই যে ইজ সেট এর ব্র্যাকেটের মধ্যে আমি একটা অ্যারে, পোস্ট অ্যারের একটা ইনডেক্স বলছি বাটন, আমি যদি বাটনে প্রেস করি দেন না বাটনে ভ্যালু আসবে, তাই না? বাটনে প্রেস করলে বাটনের মধ্যে ভ্যালু আসবে, বাটন প্রেস না করলে কি বাটনে ভ্যালু আসবে? আসবে না। যদি বাটনে ভ্যালু না আসে, নাল থাকে, স্টেট বলবে কি ফলস, তার মানে ইফে ফলস হবে, ভেতরে আসবেই না। সো এক্সিকিউশন টাইমটা আর ওই যে এত সময় লাগছে এটা লাগবে না। সাথে সাথে আমি যদি লেটেস্ট পিএসপি তে যাই, আমি বলেছিলাম বাসা মেশিন গুলোতে 1.8.3 রান করাতে, 1.8.3 যেখানে পিএসপি আছে 5.4.8, ওই ভার্সনটা যেন বাসা মেশিন গুলোতে থাকে। যদি এই কাজগুলো করেন দেখবেন যেন এরর চলে আসে, আনডিফাইন ইনডেক্স, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, এগুলো আনডিফাইন ইনডেক্স বলে, রাইট? আমাদের যে ভার্সনটা ইউজ করছে এখানে কিন্তু আনডিফাইন ইনডেক্স বলছে না, শুধু এক্সিকিউশন টাইমটা অনেক বেড়ে যাচ্ছে। তো এই কাজের ক্ষেত্রে যেটা করতে হবে, টোটাল অংশটা, পুরো অংশটাকে আমি একটা স্টেটমেন্ট ব্লকে দিয়ে দিয়েছি এবং বলছি যে চেক করো, যদি পোস্ট বাটনে ভ্যালু থাকে ভেতরের গুলো কোড এক্সিকিউট হবে, আর না হলে ভেতরের কোড এক্সিকিউট হবে না। ঠিক আছে?
আমি যেটা করেছিলাম যে পোস্ট থেকে ফার্স্ট নাম্বার, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার এবং টাইপটা নিয়ে ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তারপর কন্ডিশন চেক করেছি যে স্টার্টিং নাম্বার যদি ছোট হয় এন্ডিং নাম্বারের চাইতে, তাহলে ছোট থেকে বড় লুপ চলবে, তাই না? ছোট থেকে বড় লুপ চলবে। আর এর ভেতরে আমি আবার চেক করেছি যে কোনো একটা ভ্যালু যদি অড হয়, টাইপটা যদি অড হয় তাহলে অড প্রিন্ট করাবে, আর টাইপটা ইভেন হলে ইভেন প্রিন্ট করাবে। একই ভাবে এলস এর ভেতরে যেহেতু আমি স্টার্টিং নাম্বার ছোট ধরে আগাচ্ছি, এটা কি হবে স্টার্টিং নাম্বার বড় এন্ডিং নাম্বার ছোট, তো সেই ক্ষেত্রে উল্টা লুপ ঘুরবে মাইনাস সিনট্যাক্সে, তাই না? ডিক্রিমেন্ট লুপ। সো সিমিলার কাজটা হচ্ছে আমি এখানেই যেটা আপনাদের করতে বলেছি while লুপ দিয়ে, তার মানে for এর কাজটা হবে কি while দিয়ে। আমি রিপ্লেস করছি for কে while দিয়ে। while এ নরমালি কি হয়, ইনিশিয়ালাইজেশনটা উপরের দিকে থাকে, লুপের বাইরে ইউজ করা হয়ে থাকে ইনিশিয়াল ভ্যালুটা। তারপরে কন্ডিশনটা থাকে কোথায়, for এর ভেতরে। এই তো while। আর ওই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এটা কি এই যে while যা লুপ শেষ হচ্ছে ইমিডিয়েটলি তার আগে। সো আমার while সিনট্যাক্স আমি for কে রিপ্লেস করে দিলাম কি দিয়ে, while দিয়ে। সো while এর কি ইনিশিয়ালাইজেশন উপরে থাকে, কন্ডিশন কি ভেতরে, একটাই কন্ডিশনাল এরিয়া কন্ডিশন থাকবে, দেন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। সিমিলার কাজটা কোথায়, এখানে। আমি একটু চেক করি যে ছোট থেকে বড় এটা ঠিক হয়েছে কিনা। কাজটা করছে, হ্যাঁ ছোট থেকে বড় কিন্তু কাজ করছে, অড এবং ইভেন এর বেলাও কাজ করছে। এবার আমি যদি বড় থেকে ছোট কনসেপ্টে যাই, বড় থেকে ছোট, এটা তো আবার পদ দিয়ে করা আছে, তাই না? পদটাকে আমরা while এ কনভার্ট করব। সো আমি কিন্তু 15 মিনিটের মতো সময় দিয়েছিলাম বা তার চেয়েও বেশি, বাট সময়টা লাগার কথা ছিল 1 থেকে 2 মিনিট, যদি আমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করতাম। কি করেন, মেশিন গুলো তো খুবই নতুন মেশিন, তারপরেও দোষ আর এদের দেওয়া যাবে না, যারা দিয়েছে তাদের। আমার কি করা আপনি কি এর মধ্যে কালেক্ট করেন না ভিডিও গুলো? অনেক অপশন ছিল, আপনি রোববার আসতে যে আসেন। হ্যাঁ কি হয়, আমরা প্রত্যেকটা অভ্যস্ত পাই, অন্য একটা দিকে এক সময় লাগে চিন্তা করতে। না, এটা সময়, ওই এক্সিকিউশন টাইম, ব্রেন এক্সিকিউশন টাইমও কমাতে হবে। পর্যায়ে করতে করতে এখন মাথায় আসছে। এটার জন্য দরকার বেশি বেশি প্র্যাকটিস। ওকে, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা। আমরা তো গেম খেলি না? গেম খেলেন না? খেলতে হবে। গেম খেলা অন্যায় কাজ না, একেবারে অন্যায় না। আপনারা তো আইডল টাইম নষ্ট না করে ফেসবুক বা আদার্স এগুলোতে না গিয়ে আপনি গেম খেলবেন। বুঝি নাই কি সেটা, কেমন গেম? ফেসবুকের গেম, এগুলো আর গেম নাকি? আচ্ছা, গেম খেলবেন ঠিক সেই গেম গুলো যেগুলোতে স্টেট গুলো চেঞ্জ হয় খুব দ্রুত, অনেক চিন্তা করে কিছু একটা করতে হবে, দরকার নাই। হ্যাঁ, মিশন কমপ্লিট করতে হবে, দরকার নাই। হ্যাঁ, যাই হোক, যে ক্র্যাশই করেন আপনি খুব দ্রুত যেটাকে করা বোঝায় যে আপনি ডিসিশন নিচ্ছেন মিলি সেকেন্ডে, ঠিক আছে? সো ওই ধরনের গেম গুলো আপনারা যদি খেলেন, ওই দ্রুত ডিসিশন নেওয়ার ক্ষমতাটা বাড়বে, চিন্তা করার ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে। সম্পর্কিত, হ্যাঁ, ওই একটা কোড আটকে বসে থাকলে চলবে না, চেষ্টা করে যেতে হবে। মিলে গেছে
প্রবলেম হবে, প্রাথমিকভাবে একটু প্রবলেম হবে। এর জন্য আমি বলছি যে গ্রুপ অ্যাক্টিভ হলে হবে না, আপনাকে আপনাকে ওই গ্রুপে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি লাইক এটা করতে হবে সেটা করতে হবে, তো শুরু তো করতে হবে, আমাদের তো শিখতে হবে আগে, তাই না? প্রচুর কাজ পাবেন, অনেক হোমওয়ার্ক পাবেন, বাট অ্যাটলিস্ট হোমওয়ার্ক করার মতো তো ক্যাপাবল হতে হবে। ওই অবস্থায় গেলে দেখবেন যেন অনেক লোড বাড়ছে, কারণ হোমওয়ার্ক দিব আমরা অনেক করে। বিষয়টা হচ্ছে যে আপনি গ্রুপে পোস্ট না করে গ্রুপের মেম্বার গুলোকে এমন ভাবে ম্যানেজ করেন, ঠিক আছে, গ্রুপের মেম্বার গুলোকে সঙ্গে এমন ভাবে কন্টাক্ট তৈরি করেন যে আপনি যেন যে কোনো সময় ইনস্ট্যান্ট, হ্যাঁ, ইনস্ট্যান্ট তার সঙ্গে কন্টাক্টে যেতে পারেন। আমি বোঝাতে পেরেছি? ইনস্ট্যান্ট তার সঙ্গে কন্টাক্টে আপনি যেতে পারেন, যেটাকে আপনি স্কাইপিতে আছেন অথবা হ্যাং আউটে আছেন, রাইট, অথবা গিটে আছেন, যেখানে কমিউনিকেট করে আপনার প্রবলেমের সলিউশন পাচ্ছেন, অথবা দুইজন একসঙ্গে ডিসকাস করছেন। এটা এটা আমি করেছি, এটার ফল্ট আমি ধরতে পারছি না, বাট আমার মনে হচ্ছে না যে এখানে কোনো ফল্ট আছে, রাইট? যেটাকে নর্মালি বলা হয়ে থাকে, আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্টে যাই, ছোট ছোট কাজ বা বাগ বলা হয়, বাগ সলভিং। সো বাগ সলভিং এ কোনো একটা কাজ আমি মনে করছি না আমি ঠিকই করেছি, রাইট, বাট টেস্টিং ইঞ্জিনিয়ার এটা একটা বাগ রিপোর্ট করেছে, একটা পার্টিকুলার সেট অফ ডাটার কারণে একটা একটা আউটপুট জেনারেট হচ্ছে, সে দেখিয়েও দিয়েছে এবং আউটপুটটা আমিও পাচ্ছি, বাট কোথায় থেকে বা কোন ফল্টের কারণে বা কোন লজিক্যাল মিস্টেকের কারণে আমার আউটপুটটা আসছে না সেটা আমি নিজে ধরতে পারছি, রাইট? বিষয়টা হয়তো ভেরি সিম্পল, আমি হয়তো টিম লিডার হিসেবেই কাজ করছি, বাট আমি তখন যে কাজটা করব নিজে নিজে ওইটা খুঁজে বের করার চেষ্টা না করে আমার পাশে একজন বা দুজনকে বসিয়ে নিব। তারা শুধু বসে থাকলেই কিন্তু প্রবলেমটা ধরা পড়ে যাবে, তাদের কিছু করতেও হবে না, কারণ কখনো কখনো তাদের দু একটা কমেন্টসই আমার ওই প্রবলেম সলভের দিকে কি এগিয়ে নেওয়া বা ইজি করে দেবে। আপনি যেটা করছেন ওটা ভুল ধরাটা অন্যের জন্য সহজ, আপনার জন্য কি কঠিন, রাইট? একটু শেয়ার করা, এখন আপনি সিঙ্গেলে কিন্তু স্কাইপিতে কি স্ক্রিন শেয়ার করা যায়, দেখলেন যে ফ্লোটা ঠিক আছে কিনা, তো দেখবেন যেন আপনার 2 ঘন্টা সময় বেঁচে যাচ্ছে, আপনি কিন্তু ওই জায়গায় আর আটকে থাকছেন না, দুজন আলোচনা করছেন, দুজনের জানা বিষয়টা আবার ভালো মতো বুঝে যাচ্ছেন, অজানাটা হয়তো রয়ে যাচ্ছে, পরবর্তী দিন শিখে আবার ওটাই আবার আবার সামনের দিকে আগানো যাচ্ছে। হ্যাঁ, তো আমি কিন্তু আগামী ক্লাসে 12তম ক্লাসে গ্রুপ মেম্বারদের নাম চাইবো। সো আস্তে আস্তে করে এটা একটু বাড়াতে থাকেন, কমিউনিকেশনটা বাড়াতে থাকেন নিজেদের মধ্যে। আমি এটা হোয়াইল লুপে কনভার্ট করে ফেলেছি। সবাই ব্যস্ত থাকে আর কি, ব্যস্ত তো আর সবসময় থাকে না, রাত্রে তো আর কেউ ব্যস্ত থাকে না, তাই না? গ্রুপে গ্রুপে যার যার যখন যেভাবে মিলে আর কি, হ্যাঁ, এরকম তো না যে সবার একসঙ্গে মিলতে হবে, একজন দুইজন মিললেই হয়, পাওয়া যাবে না তো, আপনি এভাবে করতে পারবেন না, একজন দুইজন কয়েকজন মেম্বার একটু ওই গ্রুপের ফেসবুক গ্রুপ ছাড়াও ইন্ডিভিজুয়াল কন্টাক্টে যাবে, ইন্ডিভিজুয়াল কন্টাক্টে যাবে। ডেফিনেটলি আপনাদের মধ্যেও তৈরি হবে, এটা তো মাত্র প্রথম মাস, সো দ্বিতীয় মাস বা তৃতীয় মাস যখন গড়াবে তখন দেখবেন যেন শুধু মোবাইল কন্টাক্ট না বা ওই স্কাইপি কন্টাক্ট করে আমরা কমিউনিকেশনে যাচ্ছি না, একজন আরেকজনের মেসেজ চলে যাচ্ছে, ঠিক আছে, হোস্টেলে চলে যাচ্ছি, সেটা কিন্তু হয়, আগের ব্যাচ গুলোতেও হয়েছে, তারা গ্রুপ প্রজেক্ট গুলো করছে এক জায়গায় বসে, কারো বাসায় অথবা তার মেসে অথবা কি হোস্টেলে, এ ধরনের গ্রুপ তৈরি হচ্ছে। তার মানে এই ব্যাচে যে হবে না সেটা কিন্তু আমি বলছি না, ডেফিনেটলি হবে, সময় দিতে হবে। হ্যাঁ, নিজেদের মধ্যে নিজেদের সময় দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়িয়ে নিতে হবে, দেখবেন যেন আপনারা একসঙ্গে কাজ করছেন। বলেন। আমাদের কলেজে একটা লাইন লিখলাম, সবই আমি কতদিন একটা যে প্রবলেমের কথা বলছিলাম যে ওয়ার্নিং গুলো দেয়, এটা দিলে বন্ধ হয়ে যাবে।
আচ্ছা, আমি এখন ফরেস্ট লুপ নিয়ে কথা বলবো। ফরেস্ট লুপের প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল আলোচনাটা একটু বোর্ডে করব, তারপরে প্র্যাকটিক্যালটা আমি দেখাবো। এটা করা যাবে? সিম্পল। এটা এটা পারা যাবে স্যার। আমি কিন্তু নিচেরটা বলি না, আমি উপরেরটা বলেছি। এটা খুব সহজ। পিরামিড পিরামিড না, ট্রায়াঙ্গেল। পিরামিডটা আমি হোমওয়ার্কে দিব। পিরামিডটা ট্রায়াঙ্গেল আমি হোমওয়ার্কে দিব, বাট ওইটা এইটা 2 মিনিটে করা যাবে। তবে এর ধরে করা যাবে স্যার। অ্যারে ধরে করতে হবে না, আপনি লুপের ভিতরে লুপ চালাবেন। আমি বলে নিচ্ছি, ওয়াইল লুপ দিয়ে হবে না, টু ওয়াইল লুপ। না ফর দিয়ে ফর দিয়েই করেন। আমার লাইনটা যাবে হচ্ছে আউটার লুপে, রোটা যাবে ইনার লুপে। সমান না? সেকেন্ড রোতে 2টা কলাম, থার্ড রোতে 3টা কলাম, ফোর্থ রোতে 4টা কলাম। তার মানে কি লাইনের নাম্বারের সমানে কি ভেতরের কলাম? তো হই তো গেল না? কি করতে হবে? লুপের ভেতরে লুপ ভালো নাম্বার, আপনি লাইনের নাম্বার ইনপুট দিচ্ছেন। ওকে, তো আমি ওই এক্সাম্পলটা দিয়েই করছি। শুরু করবে কোথা থেকে? আমরা 1 থেকে শুরু করেছি, তাই না? i less equal আমরা 3 বলছি না? এই বলি না কেন? এর তো বাড়তেই থাকবে, তাই না? 1 থেকে 3 পর্যন্ত যাবে। আর ইনার লুপ ভেতরে কিভাবে যাবে? প্রতিবারের জন্য প্রতিবারের সমান, হ্যাঁ? আউটারের সমান ইনার, তাই না? তাহলে আউটারের সময় ইনারে যদি যাই আমি, এখানকার কন্ডিশনটাও কিন্তু ধরতে পারলে আমার কাজ শেষ। আমি লাইক যেতে যাচ্ছি, যে হবে কত? এটা 1 থেকেই তো শুরু হয়েছে। আর যে যাবে কত দূর? গ্রেটার ইকুয়াল i পর্যন্ত যাবে। আর ডলার যে কি করবে? এক এক করে বাড়াবে। এই তো শেষ, তাই না? শেষ না? তো যার সমানে যে, এরপর এখানে আউটপুট দেখানোর জন্য একটা বিষয় আছে যে আমি কার আউটপুট দেখাবো, আমি যে কে আউটপুট দেখাবো। আর পাশাপাশি বসানোর জন্য কি হবে? আমাকে স্পেস এনবিএসপি ইউজ করতে পারি। একটা স্পেসের জন্য আমি একটা স্পেস মানে 2টা করে স্পেস পাবে, তাই না? পাশাপাশি 2টা করে স্পেস পাবে, একদম কাছাকাছি যেন না আসে। আর প্রতিটা লাইনের শেষে যখন এই লুপটা শেষ হয়ে যাবে, মনে করেন আমি i1 বলেছি, কন্ডিশন যখন ট্রু, আমার এখানকার i এর ভ্যালু কত? 1। তাহলে এই লুপ কয়বার ঘুরবে? একবার 1 প্রিন্ট করবে। বাট আমার যখন এখানকার ভ্যালু i এর ভ্যালু হয়েছে 2, ভেতরের লুপটা কয়বার ঘুরবে? 2বার, কারণ i এর ভ্যালু হয়েছে কত? 2, রাইট? তো প্রতিবারের পরে কি হবে? একটা লাইন ব্রেক চলে আসবে। সো ব্ল্যাঙ্ক স্পেস এবং লাইন ব্রেক প্রিন্ট করাটাই এখানকার জন্য চ্যালেঞ্জ ছিল, এছাড়া তেমন কোনো চ্যালেঞ্জ আমি দেখছি না। ফরিচে গিয়েছি না লুপে? এটাও লেস, এটা ইনফাইনাইটে পড়েছে। গেছে হ্যাঁ, ঠিক আছে না? আমার আউটার লুপ বাড়লেই কি হবে? তাই না? আমার আউটার লুপের সঙ্গে ইনার লুপটা পুরোপুরি সঙ্গতিপূর্ণ। যাই হোক, আমি একটা লিখেছি, এটা সহজ। আর একটা যদি লিখি আর একটু কঠিন, এটা আমরা প্র্যাকটিস করব বাসায়। ঠিক আছে, এটা করবেন। ওই 1 1 2 1 2 3 এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। এটা প্র্যাকটিস করবেন বাসাতে। আচ্ছা, আমি ফরেস্ট লুপটা নিয়ে একটু কথা বলবো এখন।
স্যার এগুলো কন্টিনিউ স্যার এগুলো কন্টিনিউ কোথায় জানেন এটা কতলা এই দেখুন 14 তলায় আচ্ছা স্যার কোথায় জানেন এটা উপরে এই ভাই দরকার নেই জীবনে না ভালো হবে না লিখতে কথা বলতেছ লিখ 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 মানে বসে ও না না এটা কোন পড়াই আছে এই পানি দিয়ে এনার্জি প্লাস নিয়ে রাখবেন এনার্জি প্লাস নিয়ে রাখবেন সব ঠিক ওকে ফরেস্ট লুপ নিয়ে একটু কথা বলছি ফরেস্ট লুপের সিনট্যাক্সটা আগে একটু বলে নেই ফরেস্ট লুপটা দেখতে কেমন হবে লুপের মধ্যে আসবে কি values এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর ইচ এর সিনট্যাক্স ফর ইচ লুপ বলা হচ্ছে বাট এখানে ইনিশিয়ালাইজেশন নাই কন্ডিশন নাই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই বুঝা যাচ্ছে বাট এখানে সবই আছে এটা উচ্চ অবস্থায় আছে উচ্চ আছে কিভাবে আমি যদি বলি এটা অ্যারে আমি একটা ডাটা অ্যারে ডিক্লেয়ার করছি ডাটা ইকুয়াল অ্যারে লাইক ডাটা এখানে দিলাম আমি অ্যারেতে ভ্যালু রাখছি 100 200 300 তিনটা ভ্যালু রেখেছি তাহলে এটা কি হলো অ্যারে এই লুপটা কতবার ঘুরবে অ্যারের ইনডেক্সের সংখ্যা যত ঠিক ততবার তিনবার কন্ডিশন তাই না শুরু করবে কোথা থেকে ইনডেক্সের নাম্বার 0 থেকে অর ইনডেক্সের ফার্স্ট ইনডেক্স থেকে যদি সেটা অ্যাসোসিয়েটিভ হয় ফার্স্ট ইনডেক্স থেকে আর নিউমেরিক হলে শূন্যতম ইনডেক্স থেকে রাইট বাড়বে কিভাবে এক এক করে ডিফল্ট তো শুরুতে অ্যারের জন্য এটা ইউজ করব ওই লুপটা ইউজ করব অ্যারের জন্য অন্যান্য লুপও ইউজ করা যায় বাট এটা স্পেশাল মানে না এবং একটু পরিষ্কার শুধু অ্যারের জন্য অ্যারের জন্য স্পেশাল আসলে ইউজ করা যায় না ইউজ করা যাবে সো এটা অ্যারেই হতে হবে অন্য কোনো কিছু দিলে হবে না কারণ অ্যারে তো আমরা ডাইমেনশন ধরে যদি বলি এটা 1D তে আছে কি নিউমেরিক্যাল অ্যাসোসিয়েটিভ আর 2D আছে তো দুই ধরনের অ্যারের জন্য দুই ধরনের এর আউটপুট কনসেপ্ট রাইট তো এটা যদি হয় এটা কি ধরনের অ্যারে উপরে যেটা আমি ডিক্লেয়ার করেছি নিউমেরিক অ্যারে হ্যাঁ এটা আমার নিউমেরিক অ্যারে তো নিউমেরিক ডেফিনেটলি এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে যদি আমি লুপে ভ্যালু লিখি ফর ইচ ডাটা অ্যারে অ্যাজ ভ্যালুস অ্যাকচুয়ালি সেই ফার্স্ট ইটারেশনে বা প্রতিটি ইটারেশনে কি করবে এই অ্যারের প্রথম ইনডেক্স 0 থেকে আছে 100 না পাঠিয়ে দেবে কোথায় ভ্যালুসের মধ্যে সেখানে প্রিন্ট হবে কি রাইট আমি যদি এখানে লিখি এরকম বিআর পরের বারে কি করবে সেকেন্ড ইটারেশনে সে ভ্যালুটা ডাটা থেকে সেকেন্ড ইনডেক্সের ভ্যালু পাঠিয়ে দেবে কোথায় 200 এ ভ্যালুসের মধ্যে এখন কত আছে 200 প্রিন্ট করবে কত তাই না ঠিক এভাবে যত ইনডেক্স আছে প্রতিবার কি করবে প্রতিটা ইনডেক্সের ভ্যালু পাঠিয়ে দেবে এই ভেরিয়েবল কারণ ভেরিয়েবল কি করে আগের ভ্যালু
সে ভুলে যায়, নতুন ভ্যালুটাই সে এবং সেটা কিন্তু আমরা বারবার প্রিন্ট করাবো। হ্যাঁ, তো আমার যদি একটা অ্যারেতে নাম না জানা বা সংখ্যায় জানা নেই কতগুলো ভ্যালু আছে, সেটা যদি আমি প্রিন্ট করাতে চাই, আমার একটা অ্যারের ভেতরে কতগুলো ভ্যালু আছে সেটা আমার জানা নেই, বাট আমাকে প্রিন্ট করাতে হবে, সেক্ষেত্রে এটা কাজে আমি ফর লুপ দিয়ে পারবো, while দিয়ে বা ডু while দিয়ে। আমার তো এন্ডিং জানতে হবে বাকি তিনটার ক্ষেত্রেই, বাট এখানে এন্ডিং জানার দরকার নেই। যত ভ্যালু থাক না কেন সে ঠিক ততবারই অটোমেটিক এটাকে এক্সিকিউট করবে। বোঝা যাচ্ছে? তো যখন এটা 1D এবং 1D নিউমেরিক 1D অ্যাসোসিয়েটিভ একই কথা। স্যার হোয়াইল লুপে এন্ডিং যারা না থাকলে চলবে স্যার, হোয়াইল লুপে তো এন্ডিং না জানলেও চলবে, অটো অটো ইনক্রিমেন্ট করতে লাগবে। কন্ডিশন কিভাবে প্লেস সেখানে একটা ব্ল্যাঙ্ক দিব, যদি সেটা ব্ল্যাঙ্ক হয় সেটা একটা অ্যারে অংশটা তো অ্যারে সার্চ করবে, যদি হোয়াইল লুপে অ্যারে সার্চ করি বা ব্ল্যাঙ্ক যদি পাই তাহলে ওটা গিয়ে ওখানে আমি বলছি বাইরের কন্ডিশনে আপনি কি দেবেন, লজিক ইমপ্লিমেন্ট করতেই হচ্ছে, বাট এখানে আমি কন্ডিশন দরকারই নেই। দরকার। তার মানে ওখানে যখন লজিক ইমপ্লিমেন্ট করতে হচ্ছে এক্সট্রা টাইম লাগছে, এটা ডাইরেক্টলি সেটা ফ্লো থেকেই করছে। এটা আমার একটা রোতে কত ভ্যালু আছে আমার জানা নেই, খুব সহজেই কি করতে পারছি, লুপে ফেলে দিয়ে আমি ভ্যালুটা যাচ্ছি, সে প্রতিবার আমার ভ্যালুগুলো প্রিন্ট করে দিচ্ছে। এটা এই অ্যারেটা নিউমেরিক হোক আর অ্যাসোসিয়েটিভ যাই হোক না কেন, প্রতিবার ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু পাঠিয়ে দেবে ভ্যালুতে। তার মানে কি এটা অ্যারে যে কোনো নাম হতে পারে, এটা ভেরিয়েবল সেটা যে কোনো নামই হতে পারে। তার মানে কি ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে রুলস সেম, যা আমি বলছি এটা অ্যাসোসিয়েটিভ হোক আর নিউমেরিক হোক, বাট এই অ্যারেটা যদি হয় 2D তাহলে রুলস কিন্তু টোটালি ডিফারেন্ট। আমার অ্যারেটা 2D, 2D বলতে আমরা বোঝাই যে 2D অ্যারেতে ডাটা কিভাবে থাকে, রো আর কলাম আকারে থাকে না, জিরো ওয়ান টু, রো আছে কলাম আছে কয়টা, 0 1 2 3 4, রাইট। আমি যদি ভ্যালু রাখি 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140 150, এই ভ্যালুগুলো ওখানে আছে। এটা হচ্ছে আমার ডাটা অ্যারে। আমরা এইভাবে ভ্যালু কি 2D অ্যারেতে ডাটা নিতে শিখেছি না, ওই যে ইনডেক্স ধরে ধরে। আমি বলছি যে ডাটা ইনডেক্স 0 তার কি 0 1 2 3 4 5 এরকম করে আমি যদি ভ্যালু অ্যাসাইন করি, যে ডাটা 0 0 10 0 1 20 এভাবে আগাবে 0 5, তারপর আবার হয়ে যাবে কি 1 0। এরকম আমি ভ্যালু অ্যাসাইন করতেই পারি, অথবা ওই যে আমি ধরে নিচ্ছি যে কোথাও থেকে আমার ডাটা নিয়ে আসি, কোথাও বলতে ডাটা টেবিল থেকে, আমরা টেবিল বলছি, ডেটাবেস তো বলছি না, টেবিল থেকে আমার ডাটা নিয়ে আসে। টেবিল কি রো আর কলামের সমষ্টি, রাইট। কলাম গুলো কি টেবিলে ফিক্স থাকে না, আর রো গুলো কি ভেরিয়েবল বাড়তে থাকে, তাই না। আমি যদি বলি যে আমি একটা রেজাল্ট শিট তৈরি করব, আর প্রথমে কি একটা টেবিল বানাবো, তার কলাম সেট করব, রোল নাম্বার, ফুল নেম, তার ফার্স্ট মিডের ভ্যালু, সেকেন্ড মিডের ভ্যালু, ক্লাস টেস্টের ভ্যালু, অ্যাসাইনমেন্টের ভ্যালু, টোটাল মার্কস, দেন গ্রেড। কলামগুলো আমার ফিক্স, আর নামগুলো আমি যখন স্টুডেন্ট এন্ট্রি করছি প্রতিবার তার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট কলামের নামগুলো কি ফিক্স। এটাকে আমরা বলছি কি 2 ডাইমেনশনাল। তো রোটা প্রথমে থাকে, কলামটা দ্বিতীয় ডাইমেনশন হিসেবে থাকে। তো এখন যদি বলি যে এটা আমার 2D অ্যারে, ডাটাটা আমার 2D অ্যারে, সেক্ষেত্রে আমি দুই ভাবে কাজ করাতে পারি বা এই ভ্যালুটা আমি আউটপুটে নিয়ে আসতে পারি। যেটা আমার একটা ফরেস্ট দিয়ে যদি করি তাহলে একরকম, দুইটা ফরেস্ট দিয়ে করলে
ভিন্ন রকম। আমার যদি কলাম জানা থাকে, কলামের সংখ্যা যদি আমার জানা থাকে, তাহলে আমি একটা ফরেন দিয়ে এই কাজটা সারতে পারি। বাট যদি আমার কলামের সংখ্যা জানা না থাকে, কলামের সংখ্যা আমার জানা নেই, আমি যখন আমার ডেটা টেবিল নিয়ে কাজ করছি, আমার টেবিলে কয়টা কলাম আছে সেটা আমি জানি, বাট যখন আমি কারো কাছ থেকে ডাটা ধারে নিচ্ছি, লাইক এপিআই ইউজ করে কারো কাছ থেকে আমি ডাটা নিচ্ছি, সে যে অ্যারেটা রিটার্ন করেছে, সে কয়টা কলাম রিটার্ন করলো সেটা তো আমার জানা নেই। মানে যার উপর আমার কন্ট্রোল আছে আমি জানি, আর যেখানে আমার কন্ট্রোল নেই সেটা আমার জানা নেই। সো দুইটা প্রসেস কি আছে, যে আমার 2D অ্যারের কলামের সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, তাহলে একভাবে আমি একটা ফরেন দিয়েই সব ডাটা আমি রিপ্রেজেন্ট করতে পারি। আর যদি কলামের সংখ্যা আমার না জানা থাকে, সেক্ষেত্রে আমার দুইটা ফরেন লাগবে, মানে ফরেনের মধ্যে ফরেন প্রয়োজন। ঠিক আছে, এটা আমি কিভাবে করছি একটু দেখ। অ্যারেটা আমার 2D, কনসেপ্টটা কি হবে, প্রতিবারের ইটারেশনে, ইটারেশন বলতে লুপে, প্রতিবারের ইটারেশনে একটা একটা করে রো, একটা একটা করে রো চলে যাবে কোথায়, ভ্যালুতে। ওখানে কি হচ্ছিল, প্রতিবারের ইটারেশনে একটা করে ভ্যালু যাচ্ছিল ভ্যালুতে, একটা ভ্যালু মানে কি, একটা ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালু, একটা ভ্যালু। তাহলে যার মধ্যে অ্যাসাইন হচ্ছিল ভ্যালু, সে একটা ভেরিয়েবল হচ্ছিল। বাট আমি এখন বলছি যে মানে প্রতিবারের ইটারেশনে একটা করে রো, রোতে কতগুলো কলাম আছে এটা আমার জানা নেই, একের অধিক হলেই তো, মানে একটা জায়গায় দুইটা হলেই কি সেটা অ্যারে না। মানে প্রতিবারের ইটারেশনে একটা করে রো চলে যাবে কোথায়, এই ভ্যালু। তাহলে ভ্যালুসটা কি এখন ভেরিয়েবল নাকি কি অ্যারে, ভ্যালুসটা কি এখন একটা অ্যারে না। তো প্রতিবারের লুপে কি হবে, একটা করে রো চলে যাবে কোথায়। তো ভ্যালুস, আমি বলছি যে এই ইনডেক্স গুলো পরিচিত, ইনডেক্স কতগুলো আছে সেটা আমি জানি। আমি যদি বলি এরকম একটা কিছু, ইকো ডলার ভ্যালুস ইনডেক্স নাম্বার 0 ডলার ভ্যালুস ইনডেক্স নাম্বার 1, তাহলে কি প্রিন্ট করবে কেমন, 10, তারপর স্পেস দিয়ে 20, তারপর স্পেস দিয়ে 30 করবে না। এবং শেষে গিয়ে যদি আমি যদি আবার এই যে এখানে আবার ইকো দেই বিআর, পরের লুপ 30 40 50 ফার্স্ট ইটারেশন, পরের বারের লুপে কি হবে, সেকেন্ড রোটা চলে আসবে কোথায়, ভ্যালুসে, কারণ কলামের সংখ্যা তো সেম, বা কলামের নাম্বার কি সেম না, 0 1 2 3 4, বোঝা যাচ্ছে। তাহলে এবার কি প্রিন্ট হবে, 60 70 80 90 100, থার্ড ইটারেশনে থার্ড রো, ফোর্থ ইটারেশনে ফোর্থ রো, বাট যতগুলো রো আছে ঠিক ততবার এই লুপটা চলবে, প্রতিবারের লুপে একটা একটা করে রো চলে আসবে কোথায়, ভ্যালুসে, আমি তার ইনডেক্স করে প্রিন্ট করব। বোঝা যাচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে কিছুটা, প্র্যাকটিক্যালি যদিও দেখবো। আমি 0 আর 1 বলেছি, তারপর ডট ডট দিয়েছি, তার মানে আমি ভ্যালুস 0 ভ্যালুস 1 ভ্যালুস 2 3 4 এভাবে আমি এত স্পেস দিয়ে দিয়ে রাখি। ঠিক আছে, যদি আমার কলামের সংখ্যা জানা থাকে। বাট এবার আমার যদি কলামের সংখ্যা না জানা থাকে, তাহলে কি হবে, কলাম আমি জানি না তার সংখ্যা, রাইট, সেক্ষেত্রে আমাকে লুপের ভেতরে লুপ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি এই নেস্টেডটা ইউজ করবেন, values as e value like end value। দেখেন ইনার লুপটা কি, ওটা যেহেতু একটা অ্যারে, তো এখানে অ্যারেটা চলে আসছে, আমি ইকো করছি ডলার ই আন্ডারস্কোর ভ্যালু, এটা কি হবে স্পেস, বোঝা যাচ্ছে, ই আন্ডারস্কোর ভ্যালু মানে এন্ড ভ্যালু আমি বলছি। সো এখানে কি হবে, আর লাস্টে কি আমি ইকো করব কাকে, লাইন ব্রেক কে। এখানে কিন্তু আমার
ইন্ডেক্সের নাম্বার জানার দরকার নেই, দরকার আছে? খেয়াল করি ডাটার মধ্যে থেকে ফার্স্ট রোটা চলে আসলো কোথায়? ভ্যালুস কি একটা ওয়ান ডে অ্যারে? এ যখন লুপ করবে তার ভেতরে যতগুলো কলাম আছে ততবার সে করবে, আমার জানার দরকার নেই কতগুলো কলাম আছে। প্রথম ইন্ডেক্সের ভ্যালু এই ভ্যালুতে রাখবে, এই ভ্যালু প্রিন্ট করাচ্ছে, এটা স্পেস বসছে। দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালু আবার প্রিন্ট হচ্ছে, স্পেস বসছে। তৃতীয় ইন্ডেক্সের ভ্যালু স্পেস বসছে। যখনই এই অ্যারে শেষ, লুপ শেষ, লাইন ব্রেক হয়ে যাচ্ছে, আবার আউটার লুপে গিয়ে আরেকটা রো নিয়ে শেষে কাজ করছে। তার মানে এর ভেতরেরটা কি ওয়ান ডি এর মতো কাজ করছে না? তো ওয়ান ডি। আমরা প্রথমে ওয়ান ডি শিখেছিলাম কি সিমিলার না? বোঝা যাচ্ছে? তো আমি 2D প্রিন্ট করানোর সময় দুটো ফর ইচ ইউজ করতে পারি, আবার একটা ফর ইচ দিয়েও কি 2D কলামের সংখ্যা যদি আমার জানা থাকে এটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, সো ফর ইচ লুপ কিন্তু অনেক 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 বেশি ইউজ হবে যখন আমরা ডেটাবেস থেকে ডাটা এনে ভিউ এন্ডে ডিসপ্লে করাবো। ঠিক আছে, সো ফর ইচ লুপের এক্সাম্পলটা দেখছি। দেখেন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি। নিউমেরিক টাইপের আমি অ্যারে নিচ্ছি 100 200 300 400, ঠিক আছে? for each as dollar values আমরা এখানে কি করব? জাস্ট ইকো করে দিব ডলার ভ্যালুস কে, তাই না? প্রতিবারে লাইন ব্রেক হয়ে যাবে, আমার উপর থেকে নিচ পর্যন্ত 100 200 300 400 করে প্রিন্ট হবে। এটা ওয়ান ডে অ্যারে। আসে? হ্যাঁ, আমার অ্যারেতে যতই ভ্যালু থাকুক না কেন আমার এটা জানার দরকার নেই কত ভ্যালু আছে।
দরকার আছে? যত ভ্যালু অ্যারেতে থাকবে ঠিক অতবারই আমার এই লুপটা ইটারেট হবে এবং ভ্যালু গুলোকে ডিসপ্লে করে দেবে। ঠিক আছে, এবার আসছি আমরা 2D অ্যারে কনসেপ্টে। 2D অ্যারে হলে অ্যাকচুয়ালি কি করতে হবে বা কি করা যেতে পারে। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, 2D অ্যারে বানিয়ে নিচ্ছি আর কি। mdata নামে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, $mdata। দেখেন আমি বলছি 0001 1011 দেন কি আছে 2021 3031 4041 then 5051 000110112021 এভাবে আছে। আমি ভ্যালু গুলো চেঞ্জ করে নিচ্ছি। এই ভ্যালু গুলো রাখা হয়েছে। তার মানে রো কলাম আছে কয়টা? দুইটা। একের অধিক হলেই তো এটা অ্যারে, রাইট? আমি দুইটা কলাম আমি বলছি। অ্যাকচুয়ালি আমার এই 2D অ্যারেটা দেখতে 2D অ্যারেটা দেখতে এরকম। টুডি কেন বলছি? রো আছে কয়টা? 6টা। কলাম আছে কয়টা? ঠিক আছে, তো এটা আমরা একটা ফর ইচ, দুইটা ফর ইচ, দুইটা দিয়েই করতে পারি। আমরা যদি একটা ফর ইচ দিয়ে রান করাতে চাই, যে একটা ফর ইচ দিয়ে এটাকে এক্সিকিউট করাতে চাই এই 2D অ্যারের ভ্যালু, তাহলে ফর ইচ অ্যারেটা কি হবে? mdata ভ্যালুজ বলছি, এটা একটা, যদি এটা 1D অ্যারে হয় তাহলে ভ্যালুজ একটা ভেরিয়েবল যে কোনো নাম বসতে পারে। এটা যদি 2D অ্যারে হয় এটা হবে কি একটা অ্যারে, যে কোনো নামই হতে পারে। এটা আপনি দেবেন, রাইট? তবে ভ্যালুজ একটা ভেরিয়েবল আকারে যাচ্ছে, যেহেতু এটা 2D অ্যারে নিয়ে কাজ করছে, ভ্যালুজ হবে কি একটা 1D অ্যারে। আচ্ছা, তো mdata এটা আমরা মাল্টি ডাইমেনশনাল বলছি, হ্যাঁ? mdata মাল্টি ডাইমেনশনাল অ্যারে আর ভ্যালুজ বলছি। এখন আমি যদি এটাকে জাস্ট আমার জানা আছে ইনডেক্স কয়টা, এর ইনডেক্স কয়টা, এই 2D অ্যারের ইনডেক্স কয়টা, কলাম কয়টা? দুইটা না? তো আমাকে কি করতে হবে? ডলার ভ্যালুজ
ইন্ডেক্স গুলো অ্যাসাইন করে দিচ্ছি। ফার্স্ট এরটা কি 0, তারপরেরটা আমার ভ্যালুস ইন্ডেক্স 1, বিআর এর মধ্যে আমরা পাস করছি কি লাইন ব্রেক। প্রিন্ট হবে না? প্রিন্ট হয়ে যাবে। যখন আমার কলামের সংখ্যা জানা আছে তখন কিন্তু আমি খুব সহজেই কি একটা অ্যারে দিয়েই একটা ফরেস্ট দিয়েই কি করতে পারি, ও অ্যারেটা দিয়ে দিয়ে হয়ে গেছে, এম ডাটা হবে। ডাটা ডাটা উপরে উপরে একটা স্টোর হবে ডাটাটাই ডাটা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ 100 200 আমার এখানে 300 400 যেভাবে ছিল ওভাবেই প্রিন্ট হয়েছে। তো যখন আমার 2D অ্যারে এবং আমি ইন্ডেক্সের সংখ্যা জানি, ওকে, বা 2D অ্যারে আমার ইন্ডেক্সের সংখ্যা জানা নেই, আমি ইন্ডেক্সের সংখ্যা বলে দিলে সে ওটাকে এক্সিকিউট করে ফেলছে, বাট আমার 2D অ্যারে ইন্ডেক্সের সংখ্যা জানা নেই, আমি সিম্পলি ওই ভ্যালুস কে অ্যারেতে দিয়ে দিব। ভ্যালুস কি হবে অ্যারে অ্যাজ এন্ড ভ্যালু। ভ্যালুস অ্যাজ এন্ড ভ্যালু। তো আমি এন্ড ভ্যালুটাকে এখন এক একটা করে ভেরিয়েবল না, সো আমি ইকো রাখছি এন্ড ভ্যালুটাকে, এবং আমি প্রতিবারে ইটারেশনে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিচ্ছি, এবং এই ফর ইচ এর শেষে কি হবে একটা করে লাইন ব্রেক করে যাবে। তো আমার কিন্তু কলামের সংখ্যা জানার দরকার পড়ছে না এখানে যে কতগুলো কলাম আছে, কারণ লুপ যতগুলো কলাম থাকবে ততবার ইটারেট হবে, তোমার আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। বুঝা যাচ্ছে? তো এটা ছিল একদম আমরা র কোড করে একটা 1D অ্যারে 2D অ্যারে বানিয়ে ফরেস্ট লুপের মাধ্যমে সেটা আউটপুট দেখছি এবং রুলস গুলো শিখছি। তোমাদের ম্যাক্সিমাম কেসে যেটা করতে হবে এই ডাটাগুলো আসবে ডেটাবেস থেকে। আমি যখন কন্ডিশনাল কোয়েরি চালাবো সিঙ্গেল রো অথবা একাধিক রো আপনার কাছে আসবে এবং সেটাকে আমি এই 2D প্রসেসে অথবা 1D প্রসেসে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, সো আমরা ফরেস্ট লুপটা একটু প্র্যাকটিস করব। ওকে, তারপর 10 মিনিটের একটা নামাজের ব্রেক থাকবে, দেন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব।
ফাংশন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আমি কিছু একটা এঁকেছি, রাইট? ধরেন এই ধরনের আমার একটা কিছু বানাতে হবে, হ্যাঁ, এই ধরনের একটা কিছু বানাতে হবে। তো এখানে কিছু সিমিলারিটিজ আছে, আছে না? কিছু কিছু জায়গাতে কিছুটা সিমিলারিটিজ দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও ডিসিমিলারিটিজ আছে। তো সিমিলার কি কি আছে এখানে? যদি একে কাছাকাছি হয় নাই, বাট তারপরেও এই যে এই কর্নারটা দেখতে একরকম না, আবার এই পোরশনটা দেখতে একরকম, রাইট? এটা একটা বড় সেল, মিডিয়াম সেল, আর একটা কি ছোট সেল। এখানেও তো সিমিলারিটিজ আছে, তাই না? ওই শেপ আর কি। মনে করেন আমি যখন প্রোগ্রাম করে কোনো একটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি, প্রোগ্রামিং কোড তো কি ইউজ করা যায় না? লাইক আমি ওয়ার্ডের কোনো একটা ফাইল সফট কপি, এটা আমি আপনাদের 30 জনকে দিয়ে দিতে যাচ্ছি, আমারটা কি শেষ হয়ে যাবে? 30 জনও নিতে পারবে, আরো 30 জন, আরো 100 জন, আরো 500 জন চাইলেও নিতে পারে কপি করে করে। রিউজ হচ্ছে, তাই না? যখন আমি কোনো একটা কোডিং এর মাধ্যমে বা কোন একটা সফটওয়্যার ডেভেলপ করছি, নাম্বার অফ লাইন অফ কোড আমরা লিখছি, সেখানে চেষ্টা থাকবে কি যত বেশি কোড রিইউজ করা যায়, কম লিখে বেশি কাজ করা যায়। বোঝা যাচ্ছে? তো ওই চেষ্টার জায়গা থেকেই কিন্তু ফাংশনের কনসেপ্টটা এসেছে। ফাংশন বেসড প্রোগ্রামিং, যার মূলেই আছে কি কোডকে রিইউজ করতে পারার উপায়। হ্যাঁ, আমি যখনই আমার প্রোগ্রামিং কোডকে ফাংশন আকারে লিখবো, এমন একটা প্যাটার্নে বা এমন একটা স্ট্রাকচার ফলো করে লিখবো যাকে আমরা বারবার আবার কি ইউজ করতে পারবো। আমি একদম যাদের কন্টাক্ট আছে ওকে আমি নাম্বারটা ডেভেলপ করে জানিয়ে দিব। ঠিক আছে, আমি এটা কালেক্ট করে দেখেন, আমি যদি এই পুরো প্রসেসটা বা পুরো জিনিসটাকে একটু ডেভেলপ করতে চাই, আমাকে কোড লিখতে হবে, নাম্বার অফ লাইনের কোড লিখতে হবে। ধরে নিচ্ছি যে পোর্শনটা ডেভেলপ করতে গিয়ে আমাকে 40 লাইনের কোড লিখতে হবে, এই পোর্শনটা ডেভেলপ করতে আমাকে 60 লাইনের কোড লিখতে হচ্ছে। ওকে, পুরো বক্সটার জন্য আমাকে 100 লাইনের কোড লিখতে হচ্ছে, ইনার বক্সের জন্য আমাকে 60 লাইনের কোড লিখতে হচ্ছে, ভেতরের বক্সটার জন্য আমাকে 40 লাইনের কোড লিখতে হচ্ছে। এই কর্নারটার জন্য আবার 40 লাইন, আর এই কর্নারটার জন্য আবার 60 লাইনের কোড লিখতে হচ্ছে। আমি আলাদা আলাদা করে কোড লিখে লিখে এই প্যাটার্নটা তৈরি করেছি। আমি কোড রিইউজ করার কোনো উপায় তৈরি করি। এখন পর্যন্ত যে অবস্থায় আমাদের কোডগুলো, একটা কোডকে আরেকটা জায়গায় ইউজ করা যাচ্ছে? পারছি না। এখন পর্যন্ত তো আমরা কোনো কোড একটার সঙ্গে আরেকটাকে ইউজ করতে পারছি না। আমাদের ওই প্রসেসটাই শিখতে হবে। তো এখন খেয়াল করি টোটাল কত লাইনের কোড লিখলে আমার আউটপুটটা আসবে? 40, 100, 60, 60, 40, 40, 60, কত? 100, 40, 200, 300, 400। টোটাল লাইন কত লাগবে আমার? 400 লাইনের কোড লাগবে। বাট যদি এরকম করা সম্ভব হয় যে আমি 40 লাইন দিয়ে এই পোর্শনটা তৈরি করে রাখবো, এরকম এটা আলাদা একটা জায়গায় করে রাখলাম, আমি এটাকে এখানে ইউজ করছি, এটা এখানেও ইউজ করছি,
তার মানে আমার 40 লাইনের কোড কম লিখতে হচ্ছে, রাইট? আমি এটা তৈরি করে রেখেছি, ডেফিনেটলি 40 লাইনের কোড দিয়েই আমি এটা তৈরি করে রেখেছি এবং আমি এই দুইটা জায়গাতে সেটাকে ইউজ করছি। ওকে, সিমিলার ভাবে এই যে 60 বলছি এটাকেও আমি তৈরি করে রেখেছি, এবং আমি এই দুইটা জায়গাতে এটাকে ইউজ করছি। এখানে 60 লাইনের কোড লাগছে, এখানে 40 লাইনের কোড লাগছে, বাট এই 60 এবং এই 60 দরকার নেই। যখন আমি ইউজ করছি ওখানে হয়তো আমাকে অ্যাডিশনাল 1 লাইনের কোড লিখতে হচ্ছে, তাই না? মানে 1 লাইনের কোড আমাকে লিখে ওটাকে রাখতে হচ্ছে বা কল করতে হচ্ছে। এবার আর সেটা মানে কি আমার আরো 60 লাইনের কোড কম লিখতে হচ্ছে। সিমিলার, একেবারে সিমিলার, এক্স্যাক্টলি সেম। সেক্ষেত্রেও কি আমার কিছু কোড তো অ্যাটলিস্ট কম লিখতে হচ্ছে, এক্স্যাক্টলি সেম কাজ আমি বারবার ইউজ করছি, যেটাকে বলা হয় স্ট্যাটিক ফিক্স। হ্যাঁ, তো আমি কোন একটা স্যাম্পল কোডের মধ্যে বা স্ট্রাকচারে 40 লাইনের কোড লিখে আউটপুটটা তৈরি করে রেখেছি, যেটা আমি বারবার কল করার মাধ্যমে ওই আউটপুটটা ইউজ করতে পারি। 60 লাইনের একটা কোড লিখে রেখেছি, আউটপুট যা জেনারেট করবে যেটা আমাদের প্রয়োজনে বারবার ইউজ করতে পারবো। এমন কাজও করা যায় যে সিমিলার, একই কোডের মাধ্যমে সিমিলার আউটপুট জেনারেট করা সম্ভব। সেম না, সিমিলার, এটা তো সেম আউটপুট জেনারেট করছে, যাই বলি না কেন এই আউটপুটটাই দেবে, অন্য কোনো কিছু করবে না। বাট এমন কোড লেখা যায় যার মাধ্যমে কি সিমিলার আউটপুটও দেয়া যায়। তার মানে আমি বলছি ফাংশনের ওই বিষয়টা যাকে ডাইনামিক করা যায় এবং যার মাধ্যমে একই ফাংশন সিমিলার টাইপের আউটপুট রিটার্ন করতে পারে ইউজার ইনপুটের উপরে বেস করে। মনে করেন আমি এরকম একটা কিছু বানিয়েছি, এর উইডথ আছে এবং হাইট আছে। আমি বলছি এর উইডথ 40, এর হাইট 100। আমি যদি উইডথ এবং হাইট ডিফারেন্ট দেই, আমি যদি বলি উইডথ 400, হাইট 200, একই ফাংশনকে আমি ভিন্ন আউটপুট রূপ দিতে পারি, তাই কি না? পারি না? ভিন্ন আউটপুটে কিন্তু আমি রূপ দিতে পারি। আবার আমি যদি আবার একই ফাংশনকে ডিফারেন্ট উইডথ এবং ডিফারেন্ট হাইট দেই, আবার ডিফারেন্ট আউটপুট সে আমাকে রিটার্ন করবে। তার মানে এই যে শেপটা 1 2 3 1 2 3 যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, এই শেপের বেলায় আমি যদি মনে করি যে এই 40 লাইনের একটা শেপ আমি তৈরি করে রাখছি, যাকে আমি এই 60 এবং 100 এও কনভার্ট করতে পারবো, তার মানে একটা ফাংশনে কি করবে, ভিন্ন ভিন্ন চেহারায় আসবে, শুধু কিছু ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে, যেটাকে আমি বলছি ডাইনামিক। সো 40 লাইনের কোড দিয়েই আমি কিন্তু এই শেপগুলোকে কভার করতে পারছি। তার মানে আরো মাইনাস যাচ্ছে 160 লাইন। তো টোটাল কত যাচ্ছে? 260 লাইন অফ কোড মাইনাস করতে হচ্ছে 400 থেকে। তার মানে আমি যদি কোড রিউজ ফ্যাক্টরে যাই, যেখানে লিখতে হতো আমার 400 লাইনের কোড, এখন লিখতে হচ্ছে আমার 140 লাইনের কোড। কিছু কিছু এরিয়াতে আমি ফিক্সড ডাটা নিয়ে কাজ করছি, কিছু কিছু জায়গাতে ইউজার ইনপুটের সাথে আমি একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে আমাকে আউটপুট দিচ্ছে। তার মানে ফাংশন বিষয়টা হচ্ছে এরকম, যেখানে বা একটা টাইপ অফ সিনট্যাক্স যেখানে আমরা কোনো একটা কমপ্লিট কাজ করে রাখবো, কোন একটা টাস্ক এক্সিকিউট করে রাখবো বা কমপ্লিট করে রাখবো। ভিন্ন ভিন্ন ভাবে বলতে পারি যে কোনো একটা টাস্ক, কোনো একটা সিনট্যাক্স কোড যেখানে একটা টাস্ক আমরা কমপ্লিট করে রাখবো এবং ওই কমপ্লিট কাজটাকে আমরা প্রয়োজন অনুযায়ী বারবার ইউজ করতে পারবো, তাকেই বলছি কি ফাংশন। যদি আরেকটু গুছিয়ে বলা যায় তাহলে বলতে পারি এরকম, ব্লক অফ কোড যার ইউনিক একটা নাম থাকবে, যে একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারবো, তাকেই বলছি কি ফাংশন বা ফাংশনের ডেফিনিশন। ওকে, এই যে আমরা বুঝতে পারলাম কিছু কোড লিখে রাখছি, আউটপুট ফিক্স, আমি কি বারবার তাকে ইউজ করতে পারি, অথবা কি তাকে গিভেন ইনপুটের মাধ্যমে ভিন্ন ভিন্ন টাইপের আউটপুট ভ্যালু আমি তার কাছ থেকে করিয়ে নিয়ে আসতে পারি, রাইট? তাহলে আমাকে কিন্তু কোড কম লিখতে হবে। তো কোড রিইউজ করার জন্য মূল দরকার কি ফাংশনের। আর আমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে চাই, আমাকে কি কোড রিইউজ করতে পারতেই হবে, আদারওয়াইজ
আমার ওই যে কি বলা হয় হুম? কোড বেসে হার্ডিং করে দেয়। হ্যাঁ, যেটাকে বলা হয় যে আমার প্রোডাক্টিভিটি বাড়বে না, রাইট? যে যত বেশি কোড রিইউজ করে বা রিইউজ করার মতো কোড লিখতে পারে তার প্রোডাক্টিভিটি ততটাই বেশি, আর যে প্রোডাক্টিভ তার দাম সবসময় বেশি। একই ভাবে শুরু করেছে, বাট একজন রেগুলার আর একজন কি মোর প্রোডাক্টিভ, জেনারেল অ্যাভারেজ আর একজন কি মোর প্রোডাক্টিভ। চোখে আসবে কাকে? বেশি প্রোডাক্টিভ, তাই না? নেক্সট পজিশনের জন্য যদি চুজ করতে বলা হয় যে প্রোডাক্টিভ, তাকেই চুজ করা হবে, তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, তো ফাংশন নিয়ে আলোচনায় পরের পার্টের দিকে যাচ্ছি। বললাম পার্ট আর টাইপ আমি বলছি। ফাংশনের পার্ট কয়টা? দুইটা, কলিং আর ডেফিনেশন। মনে করেন এক জায়গায় আমি কোন একটা কাজ করে রেখেছি যাকে আমি বারবার ভিন্ন ভিন্ন জায়গা থেকে ডাকছি, যাকে আমি বলছি কি ডেফিনেশন, এবং ডাকার জায়গাটাকে বলা হচ্ছে কলিং। এমন আমি একটা ছোট্ট ফাংশন লিখছি, এটাকে বলছি কি আমি কলিং, আর এই ফাংশনটা আমি এভাবে লিখছি। ফাংশন এটা কিওয়ার্ড অ্যাড, এটাকে ফাংশন সাইন বলে, এটা ডেফিনেশনের স্ট্রাকচার। ওকে, বলছিলাম না যে ব্লক অফ কোড একটা ইউনিক নাম থাকবে, যে একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে এবং যা কোনো কিছু রিটার্ন করবে এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারবো, অনেক কিছু, তাই না? তো আমি ফিক্স কিছু কাজ দিয়ে রাখি, 10 20 30, আমি একটা ভ্যালু ভেরিয়েবল চেঞ্জ, আমি বলছি ইকো ডলার, আমার এর ভিতরে দুটো লোকাল ভেরিয়েবল দিতে পারি, x আর y। এটা পরে আছে, আমি সামনে যাচ্ছি। ওইটাকে আমার ডেফিনেশন, কোথাও একটা কিছু করা আছে, এক্সিকিউটেবল কোন আউটপুটও সে ওখানেই দিয়ে রেখেছে। আমি যখনই এখানে অ্যাড ফাংশন কল করব, আউটপুটটা কোথায় দেখাবে? যেখান থেকে কল করা হবে। আউটপুট লেখা আছে কোথায়? যেখানে ডেফিনেশন আছে, বাট আমি কল করছি যেখান থেকে, সেখানেই এসে আমার আউটপুটটা বসে যাবে, ডিসপ্লে করবে। বোঝা যাচ্ছে? আমি যতবারই অ্যাড কল করি না কেন ততবারই আউটপুট কি আসবে? যতবারই আমি অ্যাড কে কল করব, না এটাকে কলিং বলছি, প্রতিবারের বেলায় আউটপুট কি হবে? পজিটিভ। কারণ সে কি করছে? দুটো ভ্যালু যোগ করে জেড এ রাখছে এবং জেডটাকে ইকো দিয়ে রেখেছে। সো এটাকে বলা হচ্ছে কলিং, আর একে বলা হচ্ছে কি? আমাদের ডেফিনেশন তৈরি করতে হবে এবং আমরাই আমাদের কোডগুলোকে রিইউজ করব কলিং এর মাধ্যমে। ডেফিনেশন আমি দিয়েছি, আমার কলিগসরা ওই সফটওয়্যারে যারা ডেভেলপার হিসেবে কাজ করছে তারা হয়তো এটাকে রিইউজ করতে পারে। আমি তাদের কোনো একটা ফাংশন হয়তো রিইউজ করছি, বা অনেকগুলো ফাংশন আমি তাদের ফাংশনে রিইউজ করছি।
বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আসি টাইপে। কলিংটা কি বোঝা যাচ্ছে না? কলিং, হ্যাঁ, এটাকে কলিং সিনট্যাক্স বলে। ফাংশনকে কল করা, ডেফিনেশন কি, ওখানে কাজটা বলা থাকবে যে কিভাবে করতে হবে বা কি করা আছে। এবার আসছে টাইপে। টাইপ দুই ধরনের, ইউজার ডিফাইন আর বিল্ট ইন। যে ফাংশনটা ডেফিনেশন আমরা নিজেরা লিখছি এটাকে বলা হচ্ছে কি ইউজার ডিফাইন, আর যে ফাংশনের ডেফিনেশন আছে পিএইচপি সার্ভারের মধ্যে তাকে বলা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন, এবং এর সংখ্যা মোর দ্যান 1000, 1000-এরও বেশি বিল্ট ইন ফাংশন পিএইচপি তে আছে। ওকে, পড়ার জন্য বেস্ট পিএইচপি বুক পিএইচপি ম্যানুয়াল। অনেকেই শেষ করেছে, হজম করেছে, ওকে, এবং হজম করার রাস্তায় আছে। তুমি শেষ করলে হবে না, হজম করে ফেলতে হবে। ম্যানুয়ালের সবগুলো পড়ার দরকার নেই। আমি স্পেসিফিক কিছু এরিয়া, কিছু ইউআরএল পোস্ট দিয়ে দিব আপনাদের গ্রুপে, ওই জায়গাগুলো বেশি বেশি ফোকাস করবেন। অফিসিয়াল পেজ নাম্বার বলে দিলাম PHP.NET এর আমি ইউআরএল গুলো দিয়ে দিব। স্যার PHP.NET আগে ভার্সনটা ইউজ করা যায় স্যার, ওয়েবসাইট ইন্টারফেসটা নতুন ইন্টারফেসটা আগে কি ইউজ করা যায়? তো ম্যানুয়ালের লেটেস্টটাই পড়া ভালো, না অলওয়েজ পড়তে থাকবেন যদি পড়ার ইচ্ছে হয়। অনেকে আছে না, অনেক বেশি পড়তে আমরা পছন্দ করি, পড়তে বসলে কি এই ম্যানুয়ালই পড়বেন, আর কোনো কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, পিএইচপি পড়ার জন্য পিএইচপি ম্যানুয়াল, আর কোনো কিছু দরকার নেই। আপনি যদি ডেটাবেস শিখতে চান, মাইস্কুয়েল এর বই পড়েন, আপনি কি করবেন, মাইস্কুয়েল কমান্ড সম্পর্কে জানেন, স্টোরেজ সিস্টেম সম্পর্কে জানেন, সিকিউরিটি সম্পর্কে জানেন, স্পেসিফিক টপিক ধরে ধরে। তো বিল্ট ইন বলা হচ্ছে কি লাইব্রেরিতে যা ডেফিনেশন আছে আমরা শুধু কি করতে পারি, বিল্ট ইন ফাংশন কল করতে পারি। তো আমরা যখন ইউজার ডিফাইন কোনো ফাংশন তৈরি করছি তার ভেতরে এটাকে আমি ইউজ করতে পারি, বাট আমরা বিল্ট ইন ফাংশনের ভেতরে গিয়ে কোনো হাত ঘোরানোর সুযোগ পাবো না। আমরা বিল্ট ইন ফাংশন গুলো আমাদের প্রয়োজনে ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা শুধু কল করব, ডেফিনেশন আছে কোথায়, সার্ভার। বোঝা যাচ্ছে? তো আমরা যেগুলো ডেফিনেশন দিব এটা ইউজার ডিফাইন, আর সার্ভারে যেগুলো ডেফিনেশন আছে সেগুলোকে বলবো কি কলিং দুইজনেরই আছে এবং ডেফিনেশন দুইজনেরই আছে। নেক্সট স্টেপে যাচ্ছি। আচ্ছা, দেখেন ফাংশন নিয়ে আমি যে বিষয়গুলো বললাম সেটার একটা ছোট ধারণা দিয়ে দেই। অ্যাড, আমি কোন একটা ফাংশনকে কল করছি, ওকে, আমি যদি এই ফাইলটাকে রান করাই, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড, এই নামে কোনো বিল্ট ইন ফাংশন নেই। ওকে, বিল্ট ইন ফাংশন কোথায় কিভাবে আছে যদি দেখতে চাই, যে কন্ট্রোল ধরে স্পেস দিলেই কিন্তু আসে। আমি এ দিয়ে যদি শুরু করি, এগুলো সব প্ল্যাটফর্ম, এই যে এবিএস, এসইওএস, এসইওএসআই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে অ্যালফাবেটিক অর্ডারে আপনার ফাংশন গুলো কিন্তু দেখাচ্ছে। এখন আপনি কোন একটা ফাংশনে গিয়েছেন, এটা কোন কোন ভার্সনে আছে, লাস্টে গিয়ে আপনি তার সম্পর্কে কিছু ধারণাও পাচ্ছেন, তার ডেসক্রিপশন, তার ডাটা টাইপ সবকিছু সে কিন্তু আমাকে দেখাচ্ছে। তো পিএইচপি ম্যানুয়ালে গিয়েও আমরা একদম অ্যালফাবেটিক অর্ডারে বা স্পেসিফিক কিছু ফাংশন সম্পর্কে আমি লিস্ট বলে দিব, সেগুলো সম্পর্কে কিন্তু সম্যক ধারণা নিতে হবে। তো আমরা একটু
বিল্ট ইন ফাংশনের লিস্টটা দেখতে পেলাম যে কিভাবে এখান থেকে দেখা যায়। আর আপনি যদি কোনো একটা ফাংশন লিখতে থাকেন, রাইট, অবশ্যই খেয়াল করবেন যে আপনি কোনো একটা বিল্ট ইন ফাংশন লিখছেন নাকি ইউজার ডিফাইন্ড ফাংশন লেখার জন্য নাম লিখছেন, রাইট। তখন এডিটর ইউজ করবেন, যদি একদম সিমিলার নাম হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইউজার ডিফাইন্ড ফাংশনটাই ওভাররাইট হয়ে যাবে বিল্ট ইন ফাংশনের উপরে, ঠিক আছে। সো আপনার ইউজার ডিফাইন্ডটাই কি হয়ে যাবে, ওভাররাইট হবে বিল্ট ইন এর উপরে, কোনো এরর শো করবে না। বাট সিমিলার নামে, একদম এক্স্যাক্টলি সেম নামে যদি কোনো ফাংশন লিখে ফেলি আমি, তাহলে আপনি যেটা লিখেছেন ইউজার ডিফাইন যেটা এবং কানেক্টেড লিংক, সো ইউজার ডিফাইনটাই এক্সিকিউট হবে, বিল্ট ইনটা আর কাজ করবে না। হয়তো নাম সেম দিয়েছেন, কাজের ধরন বরণ সব সেম। ইউজার যেটা ডিফাইন করবে সেটা যদি ক্যাপিটাল লেখে তাহলে তো আর সিনসের ওভাররাইড করতে হবে। সেটা কেস সেনসিটিভ কিনা? কেস সেনসিটিভ না পিএসপি, বাট এটা ফাংশন নেম। পিএসপি কেস সেনসিটিভ না। সো বাট এটা যখন লিনাক্সে যাবে, হ্যাঁ, ভেরিয়েবল নাম সেনসিটিভ এটা অবশ্যই যখন এটা ভেরিয়েবল, যখন এটা লিনাক্স প্ল্যাটফর্মে যাবে তখন এটা কিন্তু আবার কেস সেনসিটিভ হিসেবেই কাজ করবে। বাট উইন্ডোজ প্ল্যাটফর্মে, উইন্ডোজ যখন কেস ইনসেনসিটিভ, পিএসপি কিন্তু ওই একই বিহেভিয়ারই শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি কোন একটা ফাংশন লিখেছি, এর ডেফিনেশন আমাকেই দিতে হবে, এবং ডেফিনেশন গুলো বেটার কি কলিং এর উপরে রাখা, অলওয়েজ অলওয়েজ আমরা ডেফিনেশন দিব তার কলিং এর উপরে। ডেফিনেশন আমি শুরু করেছি, তাই না? আমি বলেছি $z equal 10 plus 13 echo dollar আউটপুটটা কোথায় আসবে, এই ড্যাশ লাইনের নিচে, তাই না? যেখান থেকে কল হয়েছে, আউটপুট যেখানেই লেখা থাক না কেন ডেফিনেশন, কল যেখানে হবে আউটপুটটা ওখানেই এসে বসবে। সো আমি যদি আবার কল করি সিমিলার ফাংশন, সেম আউটপুট। ওই যে আমি বলছিলাম যে একবার ডেফিনেশন দিয়ে রেখে আমি তাকে বারবার ইউজ করতে পারি, এক্স্যাক্টলি সেম। আবার আমি একই ফাংশনকে ভ্যালু ইনপুট দেওয়ার মাধ্যমে তার কার্যকারিতাও বাড়াতে পারি। তাকে হয়তো আমি ফিক্স রেখে, স্ট্যাটিক রেখে একবার বা দুইবার রিইউজ করতে পারছি, বাট যদি আমি এটাকে ডাইনামিক করি তাহলে হয়তো আরো বেশিবার এটাকে রিইউজ করা সম্ভব হবে। ওই যে আমি শেপ যেটা করেছিলাম, যে তিন ধরনেরই মানে শেপের স্টাইলটা সেম, হ্যাঁ, উইথ এবং হাইট দিয়ে, তাই না? স্কোয়ার বলা যাবে না কারণ উইথ হাইট সেম না। বাট আমার কি এটাকে কি কি ধরনের শেপ বলে, রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ, না দুটো সমান না কিন্তু, হ্যাঁ, দুটো ডিফারেন্ট। তো যাই হোক, আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাস করার মাধ্যমে তার ভ্যালু আউটপুট ডিফারেন্ট পেতে পারি। সো আমরা ফাংশনকে ডাইনামিক করার জন্য ফাংশনের ইনপুট আমরা দিতে পারি, আর ফাংশনের ইনপুটকে বলা হয়ে থাকে তার প্যারামিটার আর আর্গুমেন্ট। যখন আমরা কল করব, প্যারামিটারের মাধ্যমে ভ্যালু পাস করব, ডেফিনেশনে ওই ভ্যালু রিসিভ করে আমরা ফাংশনের মধ্যে ইউজ করব, ঠিক আছে। দেখেন আমি এই ফাংশনটাকে ডাইনামিক করছি, ভেরিয়েবলাইজ করে নিচ্ছি $x এবং $y এ প্যারামিটার গুলো, এবং এই ভেরিয়েবল গুলোই আমি অপারেশনের জন্য ইউজ করছি। যখন আমি এখান থেকে পাস করব, তাই না, আমি যখন যে ধরনের ভ্যালু পাস করব, লাইক ফার্স্ট টাইমের জন্য যখন আমি অ্যাড বলছি 20 এবং 40, x এর মধ্যে যাচ্ছে কত 20 আর y এ, সো দুজন মিলে আউটপুট দেবে কি 60। পরে আবার যখন অ্যাড কল করছি তখন পাঠাচ্ছি কি 60 40, সো x এ যাচ্ছে কি 60 আর y এ যাচ্ছে 40। তো আমরা আউটপুট দেখি
60 এবং 40 সো সেম ফাংশন এমন কিছুটা কি ইউজার ইনপুটের উপরে নির্ভর করছে তাই কি না সো আমি তার ভেতরের কাজগুলোকে আমি ইনপুটের ভ্যালু দেওয়ার মাধ্যমে চেঞ্জ করে নিতে পারছি সো আমি একটা বিল্ট ইন ফাংশনের এক্সাম্পল দিয়ে আজকে শেষ করছি বলেন প্যারামিটারের মাধ্যমে পাস করা যায় আপনি অ্যারেতে দুইটা ভ্যালু রেখে আরেকটা পাস করে দিলেন রিসিভও করলেন আরেকটা অ্যারে দিয়ে দুই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা তো আমি লিখছি দিস আরেকটা বিষয় একটু বলে নেই বিল্ট ইন ফাংশন গুলো কখনোই কোনো কিছু এক্সিকিউট করে না অলওয়েজ কি করে রিটার্ন করে আবারও বলছি বিল্ট ইন ফাংশন গুলো নিজের থেকে কোনো কিছুই এক্সিকিউট করে না আমি কি ওই অ্যাড ফাংশনটা যখন ডিফাইন করেছি নিজেই একটা ভ্যালু ইকো দিয়ে রেখেছে তার মানে এক্সিকিউট করে রেখেছে আর বিল্ট ইন যে ফাংশন গুলো যেটা লাইব্রেরির মধ্যে তার ডেফিনেশন আছে সেই ফাংশন গুলো অলওয়েজ যে কাজটা করবে সেটাকে রেজাল্ট আকারে রিটার্ন করবে ওটা আমরা রিসিভ করি রাইট রিসিভ করার পর আমাদের প্রয়োজনীয় জায়গাতে এগুলোকে আবার আমরা ইউজও করতে পারি এরকম না যে একটা বিল্ট ইন ফাংশন আমার সকল পারপাস সার্ভ করে দেবে হয়তো পার্ট অফ অ্যাকশন এক্সিকিউট করবে তাই না আমার একটা বড় কাজ দরকার তার একটা ছোট্ট অংশে হেল্প আমি তার বিল্ট ইন ফাংশন থেকে নিয়ে নিতে পারি বোঝা যাচ্ছে আচ্ছা তো এই যে র্যান্ড আমি একটা বিল্ট ইন ফাংশন ইউজ করেছি ম্যাক্সিমাম বিল্ট ইন ফাংশনেরই কি প্যারামিটার আছে যেমন বলতে 98 97 98% ফাংশনেরই প্যারামিটার আছে 1-2% ফাংশন আছে যার কোনো প্যারামিটার নেই লাইক এক্সিট এই প্যারামিটার নেই জানা ফাংশন গুলোর মধ্যে রাইট বা ডাই সিমিলার টাইপ বাট তার কিন্তু আবার প্যারামিটার আছে তো র্যান্ড এর দুইটা প্যারামিটার একটা মিনিমাম ভ্যালু আর একটা ম্যাক্সিমাম ভ্যালু এর কাজ করে ধরনটাকে যতবার কল করবে এই রেঞ্জ থেকে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে রেঞ্জ 10 to 20 র্যান্ডমলি একটা ভ্যালু সে রিটার্ন করবে যে কোনো একটা মনে করেন 10টা বল এখানে রাখা আছে 10 থেকে 20 পর্যন্ত 11টা বল তাই না আমি নাম্বারিং করে রেখে দিয়েছি যে কোনো সময় একটা বল যার নাম্বার যা সেটাই আমাকে রিটার্ন করছে ওকে সো আমি যদি এটাকে সেভ করে রান করাই আমার যে ফাংশনটা এটার ভ্যালু কখনোই চেঞ্জ হচ্ছে না অলওয়েজ 50 60 থাকছে বাট বিল্ট ইন যে ফাংশনটা আমি প্রতিবারের ইটারেশনে সে কিন্তু চেঞ্জ করছে বাট তার মধ্যে আছে 10 থেকে 20 এর মধ্যে বাইরে কোথাও কিন্তু সে যাচ্ছে না বাট আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দেই তার রেঞ্জটা চেঞ্জ করে দেই ডেফিনেটলি সে ওই রেঞ্জের ভ্যালুই রিটার্ন করবে বোঝা যাচ্ছে তো সাধারণ আলোচনা শুরু হয়েছে ফাংশনের উপরে আমরা নেক্সট ক্লাসে স্পেসিফিক করে ফাংশন লিখতে শিখবো বাট আপনারা এই পর্যন্ত আপ টু ডেট থাকবেন নেক্সট ক্লাসে ওকে সো একটা পেন ড্রাইভ প্লিজ